সুন্দরবনের এক শান্ত সকাল, চারদিকে হালকা কুয়াশা, নদীর জল ধীরে ধীরে বইছে। দূরে কোথাও পাখিরা কিচিরমিচির করছে। মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন গান গাইছে। এই জায়গাটা হলো সুন্দরবন। নদী, কাঁদা আর ঘন ম্যানগ্রোভ গাছে ভরা এক বিশাল বন। এখানে মানুষ আর বন্যপ্রাণী খুব কাছাকাছি থাকে। এখানে প্রতিটা দিনই যেন একটা নতুন লড়াই, আবার নতুন আশাও। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, কাঁচা ঘর, টিনের ছাউনি, সামনে জাল শুকোচ্ছে। সেই গ্রামেই থাকে ছোট্ট ছেলে আকাশ। তার চোখে অনেক স্বপ্ন। সে সাহসী কিন্তু খুব সরল। আজ ভোরে আকাশ তার বাবা রহমত কাকার সাথে নৌকায় উঠেছে। নৌকায় জাল, মধু তোলার হাঁড়ি আর কিছু শুকনো খাবার রাখা। নদীর ঢেউ এসে নৌকার গায়ে ধাক্কা দিচ্ছে, ঢুপ ঢুপ। আকাশ হাই তুলে আকাশের দিকে তাকায়। তার মনে কৌতূহল, একটু রোমাঞ্চ। বাবা, তাড়াতাড়ি চলো, আজ আকাশটা দেখেছো? ঠিক যেন তুলোর মতো মেঘগুলো ভেসেই চলেছে। আমার মনে হচ্ছে আজ সুন্দরবন আমাদের দারুণ কিছু উপহার দেবে। আকাশ, চঞ্চল হোস না বাপ। সুন্দরবনের মাটি যতটা নরম, এর নিয়ম ততটাই শক্ত। এখানে পা রাখার আগে বনবিবির নাম নিতে হয়। মনে রাখিস, এই জঙ্গল কারও আপন নয়, আবার সবার আপন। আমরা এখান থেকে মধু নেই জীবন বাঁচানোর জন্য, কিন্তু লালচ করলে জঙ্গল আমাদের গ্রাস করে নেবে। বাবা, তুমি কি জানো, কাল রাতে আমি স্বপ্নে দেখেছি একটা বিশাল বাঘ আমাদের নৌকার পাশে এসে দাঁড়িয়েছে। তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল না, বরং খুব শান্ত ছিল। শোন, বাঘের এলাকায় যখন যাবি, নিজের ছায়ার দিকেও খেয়াল রাখবি। ওদের কানে বাতাসের শব্দও ধরা পড়ে। তুমি সবসময় কেন বলো যে বাঘ বিপজ্জনক? মা তো বলে আমরা যদি কাউকে ভালোবেসে ডাকি, সেও আমাদের ভালোবাসে। এদিকে জঙ্গলের গভীরে লুকিয়ে আছে বিপদ। একদল শিকারী আজ বড় পরিকল্পনা করে এসেছে। তাদের লক্ষ্য সুন্দরবনের রাজা রয়। ঘন জঙ্গলের ভিতর একটা কালো স্পিডবোট লুকিয়ে রাখা। কালু শিকারীর চোখে লোভ, তার হাতে বন্দুক, মনে শুধু টাকা আর লালসা। বস, আমার কেন জানি মন বলছে আজ অঘটন ঘটবে। দাদি বলতেন সুন্দরবনের বাঘের চোখে চোখ রাখলে নাকি মানুষ পাথর হয়ে যায়। আমার খুব ভয় করছে বস। তার ওপর এই জঙ্গলের গাছগুলো কেন আমাদের দিকে ওভাবে তাকিয়ে আছে? মনে হচ্ছে ওরা আমাদের কথা সব শুনে ফেলছে। শোন বল্টু, দুনিয়াতে ইমোশন দিয়ে ভাত জোটে না। এই যে রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখছিস, এটার ছালের যা দাম, তা দিয়ে আমি শহরের একটা বড় ফ্ল্যাট কিনে নিতে পারবো। লোকে একে পূজা করে, আর আমি একে টাকার নোট হিসেবে দেখি। কিন্তু প্রকৃতি সবসময় চুপ করে থাকে না। সে দেখে, সে বিচার করে। অন্যদিকে রহমত কাকা গাছে উঠে মৌমাছি তাড়াচ্ছেন। ধোঁয়ার গন্ধে বাতাস ভারী। আকাশ নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে মাটিতে দেখে বিশাল পায়ের ছাপ। তার ছোট্ট বুকের ভিতর ধুকপুক শুরু হয়। ভয়ও লাগে, কিন্তু কৌতূহল তাকে টানে। সে জানত না এই কয়েক পা হাঁটাই তার জীবন বদলে দেবে। জঙ্গলের ভিতর ঢুকতেই চারদিক চুপচাপ। পাখির ডাক নেই, বাতাসও যেন থেমে গেছে। বাবা, তুমি কোথায়? জঙ্গলটা এখানে এত ঘন কেন? সব গাছগুলো যেন আমাকে ঘিরে ধরছে। ওই দেখো, একটা নীল রঙের প্রজাপতি। দাঁড়া, তোকে আমি ধরবই। ও না, আমি কোথায় চলে এলাম? চারিদিকে শুধু হেতাল আর গোলপাতা গাছ। বাবা, শুনতে পাচ্ছ? আমার খুব ভয় করছে। কেন আমি তোমার কথা শুনলাম না? হঠাৎ সে শুনতে পায় একটা কাতর আওয়াজ। ঝোপ সরাতেই সে দেখে এক বিশাল বাঘ। তার পা লোহার ফাঁদে আটকে আছে, রক্ত ঝরছে, কিন্তু তার চোখে রাগ নেই, আছে শুধু ব্যথা। ওরে বাবা, এটা কি? বাঘ মামা, আপনি এখানে এভাবে শুয়ে কেন? আপনার পায়ে... ও ঈশ্বর, এই বড় লোহার খাঁচাটা আপনার পায়ে বিঁধে আছে। কত রক্ত পড়ছে। আপনি নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছেন। আকাশের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই বাঘ খারাপ না, খারাপ হলো মানুষ, যারা লোভে পড়ে এমন কাজ করে।
সেই মুহূর্তে ভয় আর সাহসের মধ্যে লড়াই শুরু হয় আকাশের মনে, কিন্তু শেষে যেতে তার মানবতা। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? প্লিজ আমাকে খাবেন না, আমি আপনাকে বাঁচাতে চাই, আমি আপনার বন্ধু হতে চাই। দাঁড়ান, আমি এই লাঠিটা দিয়ে খাঁচাটা খোলার চেষ্টা করছি। উহ উহ হ্যাঁ, এই তো খুলে গেছে। আমি আমার গামছাটা দিয়ে আপনার ক্ষতটা বেঁধে দিচ্ছি। এখন একটু ভালো লাগছে তো? সে ফাঁদ খুলে দেয়, নিজের গামছা দিয়ে বাঘের পা বেঁধে দেয়। বাঘ তাকে শুকে দেখে, তারপর ধীরে ধীরে তার হাত চেটে দেয়। সেই মুহূর্তে একটা অদ্ভুত বন্ধুত্ব জন্ম নেয় মানুষ আর বনের রাজার মধ্যে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। শিকারীরা এসে পড়ে, বন্দুক তাক করে, পরিস্থিতি ভয়ানক। দেখুন বস, ওই ছেলেটা তো বাঘের মাথায় হাত বোলাচ্ছে। ও কি পাগল নাকি তান্ত্রিক? খবরদার, এক পাও এগোবেন না। আপনারা এই বনের শত্রু। আপনারা টাকার লোভে এই নিরীহ প্রাণীদের মারতে এসেছেন। আমি তা হতে দেব না। রয় আমার বন্ধু, ওর গায়ে গুলি লাগার আগে আমার গায়ে লাগবে। চলে যান এখান থেকে, না হলে পুরো সুন্দরবন আপনাদের ওপর অভিশাপ দেবে। এই ছোকরা, তোর সাহস তো কম নয়। আমার বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিস? সরে যা বলছি, না হলে বাঘের আগে তোকে পরলোকে পাঠিয়ে দেব। আমার পথে যে আসে তাকে আমি আস্ত রাখি না। তোর ওই বাঘ বন্ধু এখন মরবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। বল্টু, জালটা রেডি কর। আজ শিকার এবং প্রতিবাদী ছেলে দুজনকেই শিক্ষা দেব। ঠিক তখনই রয় এক ভয়ঙ্কর গর্জন দেয়, পুরো বন কেঁপে ওঠে। আমি বাবা এসবের মধ্যে নেই। আমার মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। ওই দেখুন, বাঘটা গর্জন দিচ্ছে। ওরে বাপ রে, আমার তো পা কাঁপছে। আমি চললাম বস, আপনার টাকা আপনার কাছেই থাক, আমার জানটা আগে। হঠাৎ শব্দে শিকারীরা ভয় পেয়ে পালায়। ওরে বাবারে, বাঘটা তো জ্যান্ত যমরাজ। পালারে, ওটা বাঘ না শয়তান। আমার বন্দুক কোথায় গেল? বল্টু, আমাকে ফেলে যাস না। এই ছেলেটা নির্ঘাত জাদুকর, না হলে বাঘ ওর কথা শুনবে কেন? আর কোনোদিন এই সুন্দরবনে ফিরবো না। জীবন বাঁচলে তবেই তো টাকা। আকাশ, ওরে আকাশ, কোথায় গেলি রে কুলাঙ্গার ছেলেটা? আমি তোকে বলেছিলাম না আমার কাছ থেকে দূরে যাস না? এই জঙ্গলে হিংস্র জানোয়ারের অভাব নেই। মজিদ, কাশেম, তোরা জলদি আয়, আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। যদি ওর কিছু হয়ে যায় তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। হে ভগবান, আমার ছেলেকে রক্ষা করো। ও তো এখনো দুনিয়াটাই ভালো করে দেখেনি। গ্রামের মানুষ মশাল নিয়ে এসে দেখে এক অদ্ভুত দৃশ্য। ছোট্ট আকাশ হাঁটছে, তার পিছনে শান্তভাবে হাঁটছে বিশাল বাঘ। এ আমি কি দেখছি? বাঘ আর মানুষ একসাথে? নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? ওটা একটা জ্যান্ত বাঘ। কিন্তু দাঁড়া, বাঘটা তো কোনো ক্ষতি করছে না, বরং মনে হচ্ছে ও আকাশকে আগলে রাখছে। আজ বুঝলাম, বনের পশুকে যদি মায়া দেওয়া যায় তবে পাথরও গলে যায়। আজ থেকে এই গ্রামে কেউ আর বাঘের ওপর অস্ত্র তুলবে না। সেদিন গ্রামবাসীরা বুঝেছিল, বাঘ সবসময় শত্রু না, কখনো কখনো সে রক্ষকও হতে পারে। চাঁদের আলোয় নদী রূপালী হয়ে ওঠে। রয় ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। আকাশ চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে জল, কিন্তু মনে গর্ব। সে জানে, আজ সে শুধু একটা বাঘকে বাঁচায়নি, সে প্রমাণ করেছে মানুষ আর প্রকৃতি একসাথে থাকতে পারে। ভারতবর্ষের মানচিত্রের একদম দক্ষিণে, যেখানে গঙ্গা আর সাগরের মিলন হয়েছে, সেখানেই মাথা তুলে দাঁড়িয়ে আছে এক রহস্যময় বন। নাম তার সুন্দরবন। লোনা জল, শ্বাসমূল আর ঘন ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা এই বন যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এই বনের ঠিক ধারেই অবস্থিত ছোট একটি গ্রাম, যেখানে মানুষের লড়াই প্রতিদিনের জোয়ার ভাটা আর বাঘের থাবার সাথে। এখানেই আমাদের গল্পের নায়ক কানাইয়ের বাস। ভোর হয়, কিন্তু কানাইয়ের কপালে চিন্তার ভাঁজ মোছে না। এক চিলতে জমি আর নোনা হাওয়ায় নুয়ে পড়া কুঁড়ে ঘর, এই নিয়েই তার সংসার। পার্বতী, আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন থেকে বুকটা খুব কাঁপছে গো। ঘরের হাঁড়িতে চাল নেই, কলসিতে জল নেই,
এইভাবে আর কতদিন চলবে? ওগো, তুমি নিজের শরীরের দিকে একটু তাকাও। হাড় জিরজিরে শরীর নিয়ে এই রোদে খাটাখাটনি করছো, অথচ পেটে একদানা অন্ন নেই। আমি জানি আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে, কিন্তু তুমি ভেঙে পড়ো না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। স্ত্রী পার্বতী অভাবের মাঝেও কানাইয়ের বড় ভরসা, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই জমিতেও আজ ফসল ফলে না। তার উপর মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের অত্যাচারী জমিদার বাবু। এই নোনা ধরা জমিতে সোনার ধান ফলানোর স্বপ্ন বোধহয় আমার মতো গরিবের সাজে না। চারদিকে শুধু হাহাকার। কিন্তু আমি তো হার মানতে শিখিনি। আজ আমি বনের গভীরে যাবই। জানি সেখানে বাঘের ভয় আছে, জানি সেখান থেকে অনেকে ফিরে আসে না, কিন্তু ঘরে বসে না খেয়ে মরার চেয়ে বনের কাজে মরা অনেক ভালো। তুমি সাবধানে যেও বনের দিকে। মনে রেখো, তোমার কিছু হয়ে গেলে আমার আর কেউ থাকবে না এই পৃথিবীতে। জমিদার বাবু কি মানুষ নাকি পাথর? মানুষের দুঃখ কি ওনার চোখে পড়ে না? গত বছর যখন খরা হলো তখনও উনি আমাদের উপর জুলুম করেছেন। কানাই, তুমি চিন্তা করো না। আজ রাতে আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালব তোমার মঙ্গল কামনায়। তুমি শুধু সুস্থভাবে ফিরে এসো। ঋণের বোধায় কানাই আজ দিশেহারা। নিজের রক্ত জল করা জমিটা কি শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যাবে? উপায়হীন কানাই পা বাড়ালো বনের গহীনে, যেখানে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছতে ভয় পায়। কিরে কানাই, কতবার বলেছি যে খাজনা বাকি রাখলে পরিণাম ভালো হবে না? কর্তা, আপনার পায়ে ধরি, আমার জমিটুকু কেড়ে নেবেন না। এই জমিটা আমার বাবার স্মৃতি। এবার বন্যা হয়েছিল বলে ফসল তুলতে পারিনি। পরের বার আমি সব শোধ করে দেব। আপনি তো দয়ার সাগর, আমার ওপর একটু দয়া করুন কর্তা, দয়া করুন। তোর এই মায়া কান্না শুনে আমার মন গলবে না। জমি যদি বাঁচাতে চাস, তবে কাল সূর্য ডোবার আগে সব টাকা আমার দরবারে পৌঁছে দিবি। মনে রাখিস, এই গ্রাম আমার ইশারায় চলে। আইন কানুন সব আমার হাতের মুঠোয়। যদি টাকা না দিতে পারিস, তবে তোর ঘর বাড়ি সব নিলাম করে দেব। হাতে একটা ছোট ঘড়া আর কাঁধে গামছা। তার লক্ষ্য, যদি কিছু মধু বা বুনো ফল জোগাড় করা যায়, যা বাজারে বিক্রি করে অন্তত জমিদারের কিছুটা দেনা মেটানো সম্ভব। কিন্তু সে জানত না, আজকের এই বনযাত্রা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে চিরতরের জন্য। সুন্দরবনের গোলপাতা আর কেওড়া বনের আড়ালে কেউ যেন তাকে লক্ষ্য করছিল। তৃষ্ণায় কাতর এক বৃদ্ধ, বনের নির্জনতায় মৃত্যুর প্রহর গুনছিলেন তিনি। কিন্তু মানুষের হাহাকার যাকে স্পর্শ করে, সে কি আর চুপ করে বসে থাকতে পারে? ওরে বাবা, এ কি দেখছি? এই ঘন জঙ্গলে এই জীর্ণ বৃদ্ধ মানুষটি এভাবে পড়ে আছে কেন? বাবা, ও বাবা, চোখ মেলুন। একটু জল খাবেন? আমার ঘড়াতে সামান্য একটু জল আছে, আপনি সবটুকু খেয়ে নিন। আমার তেষ্টা বড় কথা নয়, আপনার প্রাণ বাঁচানোই এখন আমার ধর্ম। নিন বাবা, একটু জল মুখে দিন। দীর্ঘদিন ধরে আমি তৃষ্ণার্ত হয়ে এই বনের পথে বসে আছি। কত মানুষ গেল, কেউ একবার ফিরেও তাকালো না। সবাই শুধু নিজের স্বার্থ আর টাকা নিয়ে ব্যস্ত। কিন্তু তুমি নিজে অভুক্ত থেকে তোমার শেষ জলটুকু আমাকে দিলে। তোমার এই নিঃস্বার্থ পরোপকার আমাকে মুগ্ধ করেছে বৎস। কানাই নিজের সামান্য সঞ্চিত জলটুকু পরম মমতায় তুলে দিল সেই অচেনা বৃদ্ধের মুখে। মানুষের সেবাই যে পরম ধর্ম, কানাই তা আজও ভোলেনি। আর সেই সততার পুরস্কার হিসেবেই কানাইয়ের হাতে এলো এক অদ্ভুত বস্তু, একটি জাদুর কাস্তে। ভয় পেও না কানাই, এই কাস্তিটি সাধারণ কোনো ধাতু দিয়ে তৈরি নয়। এটি তোমার সততার প্রতিফলন। যখনই তুমি কোনো ভালো উদ্দেশ্যে এটি ব্যবহার করবে, ধরিত্রী তোমাকে 2 হাত ভরে দান করবে। কিন্তু মনে রেখো, যদি কোনোদিন কোনো অসৎ মানুষের হাতে এটি পড়ে, তবে তা কেবল ধ্বংসই ডেকে আনবে। যাও কানাই, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। বনের সেই রহস্যময় বৃদ্ধ যেন আসলে কোনো দৈব শক্তি ছিল। অলৌকিক সেই কাস্তের ছোঁয়ায় কানাইয়ের ধূসর জমি যেন রাতারাতি পান্নার মধ্যে সবুজ হয়ে উঠল।
দেখলে তো, সততার ফল সবসময় মিষ্টি হয়। তুমি আজ এক তৃষ্ণার্ত বৃদ্ধকে জল খাইয়েছ বলেই আজ আমাদের ঘরে লক্ষ্যে পা রেখেছেন। কিন্তু সাবধান থেকো, গ্রামের মানুষের নজর ভালো না, বিশেষ করে ওই জমিদার, উনি নিশ্চয়ই কোনো চক্রান্ত করবেন। সারা গ্রামে ছড়িয়ে পড়ল কানাইয়ের জয়গান। কিন্তু মানুষের ভালো সময়ে শকুনদের নজর পড়তে দেরি হয় না। গ্রামের কুটিল জমিদারবাবু খবর পেলেন এই জাদুর। লোভ মানুষের হিতাহিত জ্ঞান লোপ করে দেয়। জাদুর কাস্তে? একটা সামান্য চাষার হাতে এত বড় সম্পদ? না না, এটা হতে পারে না। এই কাস্তে তো আমার প্রাসাদে থাকার যোগ্য। এই কাস্তে দিয়ে আমি সোনার খনি বানিয়ে ফেলব। এই লেঠেলরা, যা এক্ষুনি গিয়ে কানাইয়ের হাত থেকে ওই কাস্তে কেড়ে নিয়ে আয়। বাধা দিলে একদম শেষ করে দিবি। জমিদারবাবু চক্রান্ত করলেন কানাইয়ের সুখ কেড়ে নেওয়ার। জোর করে ছিনিয়ে নিলেন সেই জাদুর কাস্তে। কিন্তু তিনি জানতেন না, অসৎ মানুষের হাতে সোনাও পাথর হয়ে যায়। লোভের ফল কখনো মিষ্টি হয় না। জমিদারের জমিতে যখন সেই কাস্তে পড়ল, মাঠ ভরে গেল বিষাক্ত সর্পকুলে। প্রকৃতির অভিশাপ নেমে এলো জমিদারের ওপর। সুন্দরবনের লোনা জলে যেন প্রকৃতির গর্জন শোনা যাচ্ছিল। উফ, এ কি বিপদ! আমি তো ফসল কাটতে গিয়েছিলাম, এই সাপগুলো কোথা থেকে এলো? ওরে বাবারে, আমাকে বাঁচাও! চারদিকে শুধু সাপ আর পোকা। কানাই, ও কানাই, তুই আমাকে বাঁচা বাবা! আমি আর কোনোদিন তোর জমিতে নজর দেব না। তোর কাস্তে তুই নিয়ে যা, শুধু আমার প্রাণটা ভিক্ষা দে। নিজের ভুল বুঝতে পেরে এবং প্রাণের মায়ায় জমিদার শেষ পর্যন্ত কানাইয়ের শরণাপন্ন হলেন। কানাইয়ের ক্ষমাশীল মন আর তার জাদুর ছোঁয়ায় আবার শান্ত হলো সব। অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটল। সুন্দরবনের সেই ছোট্ট গ্রামে আজ আর অভাব নেই। কানাই এখন কেবল একজন কৃষক নয়, সে গ্রামের মানুষের আশা ও ভরসার প্রতীক। সততা, ধৈর্য আর পরের উপকারের ফল যে কত মধুর হতে পারে, কানাই তার প্রমাণ। সুন্দরবনের বাঘ আর নোনা জল আজও আছে, কিন্তু কানাইয়ের মতো সাহসী আর সৎ মানুষের সামনে তারা আজ হার মেনেছে। মনে রাখবেন, প্রকৃতি তাকেই উজাড় করে দেয় যার মন সাগরের মতো বিশাল।